হ্যালো এভরিওয়ান, সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। ফিজিক্স আজকে আমাদের লেকচার 2। তো সবাই একটু জয়েন হও দ্রুত। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই জানাও। সবাই যারা যারা কোর্সটি করছো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানাও। আজকে আদর্শ গ্যাস লেকচার 2, ঠিক আছে? সবাই একটু জানাও সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাও। সবাই একটু দ্রুত জয়েন হও, তাহলে ক্লাসটা শুরু করে দিব দ্রুত। একটু সবাই জয়েন হয়ে যাও। পেছনে সব কিছু দেখা যাচ্ছে কিনা, কথা ভালো করে শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আমরা গত ক্লাসের মধ্যে কি কি পড়েছিলাম? আমরা গত ক্লাসের মধ্যে আদর্শ গ্যাস পড়েছি, আদর্শ গ্যাসের বিভিন্ন প্রপার্টিসগুলো আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে তোমার তাপমাত্রা, চাপ, তারপর হচ্ছে আয়তন, এই তিনটা চলরাশি নিয়ে আলোচনা করেছিলাম। বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো গ্যাসের ক্ষেত্রে চলরাশি কারা কারা ছিল? তাপমাত্রা, এরপর হচ্ছে চাপ, এরপর হচ্ছে আয়তন। তো এই তিনটা ছিল মূলত গ্যাসের চলরাশি, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা বয়েলের সূত্র দেখেছিলাম। তো এই চলরাশিগুলো কিভাবে পরিবর্তিত হয়, তুমি যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে বাকি দুইটা নিয়ে কাজ করবা। তো সেরকম একটা সূত্র আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে বয়েলের সূত্র, যেখানে আমার টেম্পারেচারটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল। চাপ আর আয়তন একটা সাপেক্ষে আর একটা চেঞ্জ হয়েছে। তো বয়েলের সূত্রটা আমরা দেখেছিলাম। বয়েলের সূত্রের ম্যাথমেটিক্যাল ফরমেশন, গ্রাফিক্যাল ফরমেশন, এগুলো সব কিছু গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা নতুন আরেকটা সূত্র শিখবো, যে সূত্রটা হচ্ছে আসলে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, সবাই লিখো চার্লসের সূত্র। চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটি কে দিয়েছেন? চার্লসের সূত্রটি দিয়েছেন বিজ্ঞানী চার্লস 1787 সালে। চার্লসের সূত্রের প্রবক্তাকে চার্লস, কত সালে? 1787 সালে। তো চার্লসের সূত্রে যেটা করা হয়েছে, চার্লসের সূত্রে তোমার চাপটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। চার্লসের সূত্রে তোমার চাপটাকে কি রাখা হয়? কনস্ট্যান্ট রাখা হয়। এবং টেম্পারেচার আর ভলিউম, তাপমাত্রা আর আয়তন একে অপরের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে যে বিজ্ঞানী সূত্র দিয়েছেন সেটা হচ্ছে চার্লস। চার্লস যে সূত্রটা দিয়েছেন সেই সূত্রটার নাম হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে কি হবে? চাপটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। বাকি দুইটা নিয়ে আমরা কাজ করব। বাকি দুইটা একটা আরেকটা সাপেক্ষে কি হবে? পরিবর্তিত হবে। তো সেই সূত্রটাই হচ্ছে কি? চার্লসের সূত্র। তো লিখে রাখতে পারো এখানে, চার্লসের সূত্রে কি হয়? চাপ স্থির থাকে। চাপ স্থির থাকে। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। সবাই একটু লিখে ফেলো দ্রুত। আচ্ছা, তো চার্লসের সূত্রটা একটু লিখতেছি, সবাই দেখো চার্লসের সূত্রের বিবৃতিটা একটু লিখো। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1/273 অংশকে পরিবর্তিত হয়।
বৃদ্ধি পায় বা পরিবর্তিত হয়। বৃদ্ধি পায় বা পরিবর্তিত হয়। সবাই ইনিশিয়ালি লিখে ফেলো, আমি এক্সপ্লেন করতেছি। পরিবর্তিত হয়। তাহলে আমি এখানে কি লিখলাম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে চার্লসের সূত্রের বিবৃতি। তো এখানে আমি কি লিখলাম দেখো, স্থির চাপে তুমি যখন চাপটাকে স্থির রাখবা, কনস্ট্যান্ট প্রেসার, চাপটাকে যখন স্থির রাখবা তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আয়তন দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো ভি। তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য আমি যখন একটা ফিক্সড আয়তনকে, একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনকে আমি যখন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড করে করে বাড়াবো, টেম্পারেচারটা যখন আমি 1 ডিগ্রি করে করে বাড়াবো, তখন ওই 1 ডিগ্রি করে করে বাড়ানোর জন্য আয়তনটার পরিবর্তন কতটুকু হবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে বা পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে চার্লস বলতে চাচ্ছে তুমি যদি প্রেসার কনস্ট্যান্ট রাখো, তুমি যদি চাপকে অপরিবর্তিত রাখো, মানে চাপকে যদি স্থির রাখো, তাহলে তুমি টেম্পারেচার যদি বাড়াও আয়তনটা বাড়বে। চার্লস বলতে চাচ্ছে তুমি যদি চাপকে স্থির রেখে আয়তনটাকে যদি তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি হবে, আয়তনটাও বাড়বে। এখন এটা হচ্ছে একদম আদিম একটা সূত্র যে তাপমাত্রা বাড়ালে কি বাড়বে, তাপমাত্রা বাড়ালে আয়তনটাও বাড়বে। এটা হচ্ছে একদম প্রাচীন একটা সূত্র। তো তাপমাত্রা বাড়ালে আয়তনটা কি পরিমাণ বাড়বে বা কতটুকু বাড়বে, এটা পরবর্তীতে বিজ্ঞানীরা একটা আধুনিক সূত্র প্রবর্তন করেছেন। এই আধুনিক সূত্রটা হচ্ছে এটা। তো আমরা সবাই মোটামুটি বুঝি যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে আয়তনটা তাহলে বাড়বে, আর আয়তনটা যদি বাড়ে আয়তনটা কি পরিমাণে বাড়বে সেটাই হচ্ছে বিজ্ঞানীরা এই আধুনিক সূত্র দিয়ে প্রমাণ করছে। তো সিম্পলি তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো একটা গ্যাস পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে। তো এটা হচ্ছে একটা পিস্টন, ধরো একটা পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে, এটা হচ্ছে একটা নরমক্ষম পিস্টন যার পিস্টনটা ওঠানামা করতে পারে। তো একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, এই পিস্টনযুক্ত সিলিন্ডারে ধরো ভি নট আয়তনের গ্যাস আছে। এখন আমি যদি এখানের মধ্যে তাপ দেই, আমি যদি এখানে যদি হিট দিই, তাহলে এখানে যখন আমি তাপ দিব, তখন এই গ্যাস অণুসমূহের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, ছোটাছুটি বৃদ্ধি পাবে। এই গ্যাস অণুসমূহের অভ্যন্তরে গতিশক্তি বৃদ্ধি পাবে, গ্যাস অণুসমূহের ছোটাছুটি বৃদ্ধি পাবে। তখন তোমার এই গ্যাস অণুসমূহ তোমার পিস্টনের উপর বল প্রয়োগ করে প্রসারিত হতে চাইবে। তখন তোমার পিস্টনটা এই পরিমাণ উঠে যাবে, উপরে উঠে যাবে। ধরো পিস্টনটা তোমার এখানে উঠে গেল। অর্থাৎ তাহলে দেখো আগে আয়তন ছিল এটা ভি নট, এটা হচ্ছে আমার ভি নট আদি আয়তন। তাপমাত্রা দেওয়ার পর আয়তনটা বৃদ্ধি পেয়ে কতটুকু হয়েছে, ভি হয়েছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি যখন একটা গ্যাস পাত্রে কোনো একটা সিস্টেমের মধ্যে আমি যখন হিট দিব, তাপ দিব, তখন এখানে থাকা গ্যাস পার্টিকেলসগুলা তোমার কি হবে, এগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হবে, এদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, এদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে। যখন ওদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে তখন ওরা পিস্টনের উপর বল প্রয়োগ করবে উপরের দিকে। পিস্টনের উপর বল প্রয়োগ করে ওরা কি হতে চাইবে, প্রসারিত হতে চাইবে। তাহলে পিস্টনটা আগে যদি অবস্থায় থাকে, গ্যাস পাত্রগুলো পিস্টনের উপর বল প্রয়োগ করাই ওরা গ্যাস পাত্রগুলো প্রসারিত হয়ে কোথায় চলে গেছে, পিস্টনটাকে বি অবস্থানে পাঠিয়ে দিছে। এই যে এখানের মধ্যে তোমার গ্যাস পার্টিকেলসগুলো থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমি যখন হিট যখন দিলাম তাহলে এই সিলিন্ডারে থাকা গ্যাসগুলো প্রসারিত হয়ে উপরে উঠলো, অর্থাৎ ভলিউমটা বৃদ্ধি পেল। অর্থাৎ একটা সিস্টেমের যখন আমি তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা যত বাড়াবো এই ভলিউমটা তত বাড়তে থাকবে, গ্যাসের ভলিউমটা তত বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে তাহলে যদি তাপমাত্রা বাড়ালে যদি ভলিউম বাড়ে, তাহলে আমরা সবাই জানি তাপমাত্রা আর আয়তন পরস্পর সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে ভলিউমও বাড়বে। এখন কতটুকু বাড়বে এটা নিয়ে বিজ্ঞানীরা এই সূত্রটা দিছে যে তুমি যদি 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইতেই থাকো তাহলে আয়তনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1/273 অংশ করে করে বৃদ্ধি পাবে। তুমি যদি আয়তনটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড করে করে বাড়াইতে থাকো তাহলে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে করে বাড়াতে থাকার কারণে আয়তনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের
1/273 অংশ করে করে বৃদ্ধি পাবে। এই কথাটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা, সবাই মোটামুটি বলছো যে বুঝতে পারছো, ওকে। তো এখন দেখো, তাহলে আমরা মোটামুটি সূত্রটার বিবৃতি লিখলাম। তো এখন ধরো 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0। তাহলে দেখো, মনে করি 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0, গ্যাসের আয়তন, টেম্পারেচারটাকে 1°C বাড়ালাম। তাহলে দেখো, টেম্পারেচার যখন আমি 1°C বাড়াবো, তাহলে 1°C তাপমাত্রায় 1°C তাপমাত্রায় গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে না? কতটুকু বৃদ্ধি পাবে? 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে দেখো, 1°C তাপমাত্রায় আয়তন বৃদ্ধি সমান V0 এর 1/273 না? কারণ আমরা বলছি 0°C 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে 0°C তাপমাত্রায় তো আয়তন V0। তাহলে 1°C তাপমাত্রায় আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? 0°C আয়তনের 1/273 অংশ। এটা হচ্ছে 0°C তাপমাত্রায় আয়তন। তাহলে এখানেই বলা হয়েছে যে 0°C 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে 0°C তাপমাত্রায় যদি আমার আয়তনটা V0 হয়, তাহলে V0 এর 1/273 অংশ বৃদ্ধি পাইছে 1°C তাপমাত্রায়। এবার আমি যখন আরও 1°C বাড়াবো, ধরো আমি 2°C তাপমাত্রায় যখন হিসাব করব আয়তন বৃদ্ধিটা, আমি এখনো টোটাল আয়তন হিসাব করি নাই, আমি এখনো আয়তনটা কতটুকু বৃদ্ধি পেয়ে পেয়ে যাচ্ছে সেটা হিসাব করতেছি। তো 1°C তাপমাত্রায় যদি V0 এর 1/273 হয়, তাহলে 2°C তাপমাত্রায় V0 এর 2/273 অংশ বৃদ্ধি পাবে না? 2/273। আমি যদি 3°C তাপমাত্রায় চিন্তা করি, তাহলে জিনিসটা V0 এর 3/273 হবে না? 3/273 হবে। এবার আমি যদি θ°C তাপমাত্রায় চিন্তা করি, ধরো θ°C তাপমাত্রা, θ°C তাপমাত্রায় কত হবে বলো তো? V0 এর θ/273 না? এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছো কিনা বলো? আমি যদি 1°C তাপমাত্রায় আয়তন বৃদ্ধি করি, তাহলে V0 এর 1/273। আমি যদি 2°C তাপমাত্রায় কি আয়তন বৃদ্ধি করি, তাহলে V0 এর 2/273। আমি যদি 3°C তাপমাত্রায় বৃদ্ধি করি, V0 এর 3/273। তাহলে আমি যদি θ°C তাপমাত্রায় বৃদ্ধি করি, তাহলে θ°C তাপমাত্রায় কতটুকু হবে? V0 এর θ/273 না? এখন এটা কি জিনিস? এটা হচ্ছে আমি আয়তন বৃদ্ধি করলাম, θ°C তাপমাত্রায় আমার আয়তন কতটুকু বৃদ্ধি পেল সেটা দেখলাম। θ°C তাপমাত্রায় আয়তন কতটুকু বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধিটা দেখলাম। তাহলে θ°C তাপমাত্রায় টোটাল আয়তন কত হবে? দেখো, 0°C তাপমাত্রায় আমার টোটাল আয়তন ছিল V0। 0°C তাপমাত্রায় আমার টোটাল আয়তন ছিল V0। θ°C তাপমাত্রায় আয়তনটা বৃদ্ধি পাইছে, এই যে V0 আয়তনটা বৃদ্ধি পেয়ে কতটুকু হয়েছে? V0 এর θ/273। তাহলে θ°C তাপমাত্রায় টোটাল আয়তনটা কত হবে সবাই বলো তো? আমি আবার কোয়েশ্চেনটা করতেছি। 0°C তাপমাত্রায় আয়তন হচ্ছে V0, θ°C তাপমাত্রায় ওই আয়তনটাই V0 আয়তনটা বৃদ্ধি পেয়ে V0 এর 273 θ/273 হলো। তাহলে আমার টোটাল আয়তন কতটুকু? আয়তন বৃদ্ধিটা হচ্ছে এতটুকু। V0 আয়তনটা হচ্ছে আদি আয়তন, আর এই আদি আয়তনটার পরবর্তীতে কতটুকু বৃদ্ধি পাইছে? এতটুকু। তাহলে টোটাল আয়তন এটা প্লাস এটা না? তাহলে এখন দেখো, আমি এখানে লিখতেছি উপরে, সুতরাং θ°C তাপমাত্রায়
মোট আয়তন সমান আদি আয়তন প্লাস আয়তন বৃদ্ধি। আদি আয়তন প্লাস কি? আয়তন বৃদ্ধি। তাহলে আমার আদি আয়তন কত? আমার আদি আয়তন হচ্ছে ভি নট। আদি আয়তন হচ্ছে ভি নট প্লাস আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে? ভি নট আয়তনটা থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পাইছে? ভি নটের থিটা বাই 273। তাহলে ভি নট ইন্টু 273 বাই কত? থিটা বাই 273। ভি নট ইন্টু থিটা বাই ভি নট ইন্টু থিটা বাই 273। তাহলে এখন আমরা চলো ক্যালকুলেশনটা করে ফেলি। তো আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি তাহলে কেমন হচ্ছে দেখো, ভি নট প্লাস ভি নট থিটা বাই 273। এখন দেখো 273 ভি নট প্লাস ভি নট থিটা বাই 273 সমান, এখান থেকে ভি নট কমন নিলে কি থাকে? 273 প্লাস থিটা বাই 273। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এটা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট আয়তন। তো আমি মনে মনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে মোট আয়তন, এটাকে আমি ধরে নিব ভি। মনে করি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার আয়তনটা ধরে নিলাম আমি ভি। তাহলে ভি সমান ভি নট ইন্টু থিটা বাই 273, ভি নট প্লাস ভি নট থিটা বাই 273, এটা ভি, এটা হচ্ছে ভি। তো এখান থেকে আমার ভি এর মান কত আসলো? ভি সমান আসলো ভি নট ইন্টু থিটা প্লাস 273 বাই কত? 273। তো সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা? যারা যারা ক্লাস করছো সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। তো শাহ কবির লিখেছো, বুঝছো। রেখানাথ বুঝছো। এরপর হচ্ছে সাইয়েদা নূরজাহাত জাবিন লিখেছো, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, ওকে। তাহলে আমার এতটুকু ছিল আপাতত কাজ, যে ভি সমান ভি নট ইন্টু থিটা প্লাস 273 বাই 273, যেখানে আমার ভি নটটা হচ্ছে কি? আদি আয়তন। আদি আয়তন বা আদি আয়তন বলতে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। এখন থিটার সাথে যদি আমি 273 যোগ করি, একটু ভালো করে দেখো, তাপগতিবিদ্যায় তোমরা সবাই পড়ে আসছো। থিটা মানে হচ্ছে সেন্টিগ্রেড স্কেলার থিটা। তো সেন্টিগ্রেডের কোনো মানকে যদি আমি 273 দিয়ে যোগ করি তাহলে কিসের মান পাবো? ক্যালভিনের মান পাবো না? তো মনে করি থিটা প্লাস 273 সমান হচ্ছে কে। থিটা প্লাস 273 সমান কে না লিখে টি লিখি, টি। ক্যালভিন স্কেলে তো টি দিয়ে প্রকাশ করা হয়, টেম্পারেচারকে টি দিয়ে প্রকাশ করা। ক্যালভিন স্কেলের টেম্পারেচার ক্যালভিন কে দিয়ে প্রকাশ করা হয়। তো ক্যালভিন স্কেলের টেম্পারেচারকে আমি লিখলাম টি। তাহলে থিটা প্লাস 273 সমান মনে করলাম টি। তাহলে যদি আমি এটা এখানে লিখি, ভি সমান ভি নট ইন্টু টি বাই 273, ঠিক আছে? তো এখন এখান থেকে যদি ভি নট বাই 273কে আমরা কনস্ট্যান্ট ধরি, ভি নট বাই 273কে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক কত? টি। ভি সমানুপাতিক কত? টি। যখন ভি নট বাই 273 ধ্রুবক, যখন ভি নট বাই 273 কি? ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমি কি পেলাম? ভি সমানুপাতিক টি পেলাম। সবাই একটু দ্রুত লিখে ফেলো, ভি নট বাই 273 যখন ধ্রুবক। সবাই একটু দ্রুত লিখে ফেলো। তো এই যে ভি নট বাই 273, এটাকে একটা নামে ডাকা হয়, সবাই একটু লিখে রাখো। ভি নট বাই 273কে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বলা হয়। ভি নট বাই 273কে কি বলে? আমি এখানে লিখে দিচ্ছি,
ভি নট বাই 273কে কি বলে? গ্যাসের আয়তন প্রসারাঙ্ক। আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি যে ভি নট বাই 273কে ভি নট বাই কত? 273। ভি নট বাই 273কে কি বলা হয়? গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা আয়তন হ্রাস গুণাঙ্ক। ভি নট বাই 273কে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা আয়তন হ্রাস গুণাঙ্ক বলে। আয়তন হ্রাস গুণাঙ্ক বলে। সবার যদি লেখা হয়ে থাকে সবাই ডান লিখো। সবার লেখা শেষ হলে 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 সবাই ডান লিখো। আচ্ছা, যাদের আটকে যাচ্ছে ওরা কাইন্ডলি বের হয়ে আবার একটু জয়েন দাও, ঠিক আছে? এখন বৃষ্টি, বর্ষাকাল তো, তাই একটু ইন্টারনেট একটু ঝামেলা করে। তো যাদের যাদের আটকে যাচ্ছে তারা বের হয়ে আবার একটু জয়েন দিলে দেখবা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? যাদের যাদের আটকে যাচ্ছে ওরা আবার একটু জয়েন দিবা। যাদের যাদের আটকে যাচ্ছে ওরা আবার একটু বের হয়ে জয়েন দাও। সবার যদি লেখা শেষ হয়ে যায় সবাই একটু ডান লিখো। তাহলে আমি এখান থেকে কি পেলাম শেষ পর্যন্ত? ভি সমানুপাতিক কত? টি। ভি সমানুপাতিক হচ্ছে কত? টি। এখান থেকে আমি পেলাম ভি সমানুপাতিক টি। ভি ইজ প্রপোর্শনাল টু কত? টি। তো দেখো ভি ইজ প্রপোর্শনাল টু টি, এখানে ভি হচ্ছে কি? আয়তন, আর টি হচ্ছে তোমার তাপমাত্রা। তাপমাত্রাটাকে বলা হয় পরম তাপমাত্রা, মানে টেম্পারেচারের অ্যাবসোলিউট ভ্যালু, পরম তাপমাত্রা। তাহলে টিটা হচ্ছে এখানে তাপমাত্রা বা পরম তাপমাত্রা। তো আমাদের এই যে চার্লসের সূত্র, এই চার্লসের সূত্রটা একটা শর্ট ফর্মে চলে আসছে, একটা জেনারেলাইজড ফর্মে চলে আসছে। ওই যে যেটা আদিম মতবাদ বিজ্ঞানীরা দিয়েছিলেন যে একটা গ্যাসকে যদি তুমি একটা গ্যাস পাত্রে যদি তুমি হিট দাও তাহলে ওটা কি এক্সপান্ড করবে, মানে আয়তন বৃদ্ধি পাবে। তো এইটাই হচ্ছে সেই সূত্রটা যে গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে তুমি চার্লসের সূত্রকে এভাবেও লিখতে পারো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এখান থেকে আমরা দেখছি ভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে দেখো একটা ইকুয়েশন লেখা যায় যে ভি সমান কে ইন্টু টি। তার মানে কে এটা হচ্ছে এখানে কি? সমানুপাতিক ধ্রুবক। কে হচ্ছে কি? সমানুপাতিক ধ্রুবক। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভি সমান যদি কে টি হয় তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভি বাই টি সমান কে, মানে ভি বাই টি এর ভ্যালুটা কি? কনস্ট্যান্ট। তো দেখো ভি বাই টি এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো সুতরাং আমি লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সমান ডট 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 ভি এন বাই টি এন সমান কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে তোমার চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল ভ্যালু বের করার একটা মান। এগুলো দিয়ে তুমি কি করতে পারবা? চার্লসের সূত্রকে ম্যাথমেটিক্যালি কি করতে পারবা? তোমাদের যদি ম্যাথ আসে, ম্যাথকে কি করতে পারবা তোমরা? এই সূত্রগুলো দিয়ে কি করতে পারবা? সলভ করতে পারবা চার্লসের সূত্র। অবশ্যই তোমার কোন তাপমাত্রায়? চার্লসের সূত্রটা হচ্ছে স্থির চাপে। চার্লসের সূত্রের মধ্যে কে কনস্ট্যান্ট থাকবে, চাপটা কি থাকবে? স্থির থাকবে। সবাই বুঝছো কিনা বলো?
আচ্ছা, সবাই একটু দ্রুত লিখে ফেলো। 1 মিনিট টাইম দিলাম, দ্রুত একটু লিখে ফেলো। সবাই একটু দ্রুত লিখে ফেলো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে পরম তাপমাত্রা আর পরম শূন্য তাপমাত্রা একই কিনা। এটা নিয়ে আসলে পরম তাপমাত্রা হচ্ছে টেম্পারেচারের অ্যাকচুয়াল ভ্যালুটা, আর পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রাটা যে, এটা একটু পরেই আমি আসতেছিলাম, যে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবে শূন্য হবে। তাত্ত্বিকভাবে কেন বলা হচ্ছে, কারণ তাত্ত্বিকভাবে এই জন্যই বলা হচ্ছে বাস্তবে অতটুকু টেম্পারেচার পর্যন্ত আসলে যাওয়া সম্ভব হয় না। পরম শূন্য তাপমাত্রা যেটার ভ্যালু হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, এটা আসতেছে, এটা আমি এক্সপ্লেন করতেছি একটু পর। তো এটা এতটুকু আপাতত সবাই লিখছো কিনা বলো। এতটুকু সবাই লেখা হয়েছে কিনা বলো। এরপর আমরা একটা জিনিস দেখব, তাহলে আশা করি সবাই লিখছো। এখন দেখো আমরা ভি সমান কি পেয়েছিলাম, আমরা ভি সমান পেয়েছিলাম ভি নট, কি পাইছিলাম আমরা, ভি নট ইন্টু থিটা প্লাস 273 বাই কত, 273। সবাই একটু লিখছো কিনা বলো তো। আচ্ছা, সবাই লিখছো। সবাই একটু লিখছো কিনা বলো। ভি সমান আমরা কি পাইছিলাম, একটু আগে আমরা দেখছিলাম কি ভি সমান ভি নট প্লাস ভি নট থিটা বাই কত, 273, এটা পাইছিলাম। এই যে এই জিনিসটা আমরা একটু আগে পাইছিলাম। এখন দেখো, এখন যদি থিটার মান 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যদি কেস 1 লিখো, কেস 1 লিখো, যদি এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এই সমীকরণটা আমরা কোত্থেকে পেয়েছিলাম, এই সমীকরণটা আমরা পেয়েছিলাম একটু আগে চার্লসের সূত্র থেকে। তো দেখো, যদি থিটা সমান 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, ভি সমান ভি নট ইন্টু 273, থিটার মান কত বসালাম, 273 ভাগ কত, 273। তাহলে এখানে দেখো 273 আর 273 চলে গেলে এখানে কি থাকে, ভি নট, আচ্ছা এটা তো প্লাস, তো ভি নট প্লাস এখানে থাকে ভি নট সমান কত, 2 ভি নট। দেয়ারফর ভি সমান কত, 2 ভি নট। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ দেখো আমরা যখন তাপমাত্রাটা কত নিয়েছিলাম, 273 ডিগ্রি নিয়েছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আদি আয়তনের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আদি আয়তনের দ্বিগুণ হয়। বুঝতে পারছো, আদি আয়তনের, কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন আদি আয়তনের কি হয়, দ্বিগুণ হয়। আদি আয়তনের দ্বিগুণ হয়। সবাই একটু দ্রুত লিখে ফেলো এই জিনিসটা, সবাই একটু দ্রুত লিখে ফেলো। আর সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত। সবাই একটু দ্রুত লিখে ফেলো।
সবাই একটু দ্রুত লিখে ফেলো। আচ্ছা, তো আশা করি সবাই লিখে ফেলছো, সবাই ডান লিখতেছো। তো এটা হচ্ছে আমাদের কেস 1, মানে আমি যদি টেম্পারেচারটাকে কত রাখি 273 রাখি, তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের আয়তনটা আদি আয়তনের কত গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এখন দেখো আমাদের কেস নাম্বার 2, কেস 2 লিখো, কেস 2। এখন আমাদের কেস নাম্বার 2 লিখো, কেস 2 লিখো, কেস 2। থিটা সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো দেখো তো, বলো সবাই একটু বলো। থিটা সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সবাই একটু করে ফেলো, দ্রুত করে ফেলো, যারা যারা বুঝে গেছো আগেরটা দ্রুত করে ফেলো। থিটা সমান যদি -273 হয় আর এই মানটা যদি আমি এখানের মধ্যে বসাই, তাহলে আয়তন কত হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত হবে দেখি, যারা যারা পারো করে ফেলো তো, দ্রুত করে কমেন্ট করো, দ্রুত, আমি কমেন্টগুলো দেখব, দ্রুত করে ফেলো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত হবে? দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত করে ফেলো। যারা যারা পারবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত হবে, যারা যারা পারবা তারা তারা করে ফেলো দেখি। তাহলে দেখো, যারা যারা পারবা তারা করে ফেলো, যারা পারবে না তাদের জন্য আমি দেখাই দিচ্ছি। এখানে আমি থিটার মান যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, তাহলে আমাদের ভি সমান কত হবে? ভি নট প্লাস ভি নট ইন্টু থিটার মান কত? -273 ভাগ কত? 273। তো এখন দেখো ভি নট প্লাস 273 কাটা গেলে এখানে থাকে হচ্ছে মাইনাস ভি নট, তাহলে প্লাস ভি নট আর মাইনাস ভি নট চলে যায়, কত আসে? 0 আসে। ভি সমান কত? 0। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 0। তাহলে দেখো আমি থিটার মান যখন -273 নিলাম, -273 ডিগ্রি সেন্টিগ্রেড নিলাম, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়ে গেল? 0 হয়ে গেল। তো এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আসলে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আর এই তাপমাত্রাকে চরম শীতলতা বা পরম শীতলতা বলা হয়ে থাকে, কারণ এর চাইতে শীতল আর কিছু হতে পারে না। ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রার চাইতে শীতল আর কিছু হতে পারে না। তুমি যখন কোনো কিছুকে পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাবা, এটা বাস্তবে সম্ভব না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি তাত্ত্বিকভাবে সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে কিন্তু তুমি পরম শূন্য তাপমাত্রা পর্যন্ত পৌঁছাইতে পারবা না। মানে তুমি টেম্পারেচারকে কমাইতে কমাইতে আর কত কমাবা, মানে পরম শূন্য তাপমাত্রা পর্যন্ত কমিয়ে নিয়ে যাওয়া, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কমিয়ে নিয়ে যাওয়া আসলে সম্ভব হয় না। তো যদি সম্ভব হয় তাহলে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ যে তাপমাত্রায়, দেখো, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয় সেই তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সবাই বুঝতে পারছো কিনা বলো? তাহলে এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। সবাই বুঝছো কিনা বলো? আচ্ছা, তো অনেকে লিখেছো যে 0 লিখেছো আয়তন, ঠিক আছে, সবাই যারা যারা লিখেছো তাদেরটা ঠিক আছে। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে দেখো এখন আমি পরম শূন্য তাপমাত্রাটা একটু লিখে দিই।
তাহলে এখন সবাই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা লিখো। এখন সবাই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা লিখো। এখন সবাই লিখো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কি? লিখো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে কি বলে? তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা বলে। তো এই পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে, কেন তাত্ত্বিকভাবে শূন্য? কারণ তুমি অ্যাকচুয়ালি অতটুকু পর্যন্ত টেম্পারেচার পর্যন্ত যেতে পারবে না। যদি যেতে পারো সেখানে আসলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, মানে আয়তনটা কি হবে? জিরো হবে। সো এই পরম শূন্য তাপমাত্রার মান কত? এর মান হলো, তো আমরা একটু আগে দেখেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা কি হচ্ছিল? জিরো হচ্ছিল। সো এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, কারণ ওই তাপমাত্রাতেই গ্যাসের আয়তনটা কত হচ্ছিল? জিরো হচ্ছিল। তো তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সবাই একটা কোয়েশ্চেনের অ্যান্সার করো, দেখি কে আগে করতে পারো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি আমি ক্যালভিনে প্রকাশ করি, এটাকে যদি আমি ক্যালভিন স্কেলে প্রকাশ করি, তাহলে এটার মান কত হবে? কত ক্যালভিন হবে? এটা তো সেন্টিগ্রেড স্কেলে আছে। আমি যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করি, তাহলে এটার মান কত হবে? দেখি কে আগে বলতে পারো, দ্রুত বলো। অভিজিৎ বড়ুয়া বলেছ সবার প্রথমে 0 কেলভিন। এই 346 কে লিখছ? সামির সাইফুদ্দিন 346 লিখছ? হয় নাই, 0 কেলভিন। তাহলে দেখো হিসাবটা কিভাবে। আমরা জানি যদি সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারকে কি করো, সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারকে যদি তুমি 273-এর সাথে যোগ করে দাও, তাহলে কি হবে? কেলভিন স্কেলে যাবে। আমরা জানি কেলভিন সমান কত? থিটা প্লাস 273। কেলভিন সমান কত? থিটা প্লাস 273। তাহলে এখানে থিটার মান কত? -273। তাহলে থিটার মানটা এখানে বসাও, -273 প্লাস 273, তাহলে কত? 0। তাহলে মানে 0 কেলভিন। তাহলে কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? 0 কেলভিন। সবার প্রথমে উত্তর দিয়েছে অভিজিৎ বড়ুয়া। সবাই একটু লিখো, দেখে নাও সবাই বুঝতে পারছো কিনা বলো। আরেকজনে লিখছে -546। হাই হাই হাই, খুবই অবস্থা খারাপ। -546 লিখছে আরেকজন। -546 পর্যন্ত যাওয়া তো এটা কখনো সম্ভব হবে না। যেখানে -273 পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না, এখানে -546 পর্যন্ত কেমনে যাবা? এটা সম্ভব না। ঠিক আছে, 0 কেলভিন, 0 কেলভিন। -546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত যাওয়া কখনো সম্ভব না। যেখানে -273-এর জন্য তাত্ত্বিকভাবে যাওয়া লাগতেছে, মানে বোর্ডে করে করে যাওয়া লাগতেছে, বাস্তবে যাওয়া সম্ভবই না, সেখানে -546 কেমনে আসবে? প্রশ্নই আসে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। বুঝতে পারছো সবাই? এই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা,
তো এখন আমরা গ্রাফগুলো একটু দেখি। আমরা যদি গ্রাফগুলো একটু তাকাই, দেখো ভি বনাম টি গ্রাফ, ভি বনাম টি গ্রাফ। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে একটু আগে দেখলাম যে ভি সমানুপাতিক টি। তো ভি সমানুপাতিক টি যদি হয়, দেখো আমি এক্স অক্ষ বরাবর রাখবো কাকে, এক্স অক্ষ বরাবর রাখবো হচ্ছে টিকে, আর ওয়াই অক্ষ বরাবর রাখবো হচ্ছে ভিকে। তাহলে আমি গত ক্লাসে দুইটা পয়েন্ট বলেছিলাম, দুইটা চলক যদি সমানুপাতিক সম্পর্কে থাকে তাহলে তাদের, তো এখানে দেখতে পাচ্ছি দুইটা চলক সমানুপাতিক সম্পর্কে আছে, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা হবে কেমন, মূল বিন্দুগামী। ওকে, তাদের মধ্যে সম্পর্কটা কি হবে, মূল বিন্দুগামী হবে। এখন এই রেখাটাকে কি বলা হয়, এই রেখাটাকে বলা হয় চার্লসের সূত্র। দেখো তো কিসের জন্য প্রযোজ্য ছিল, চার্লসের সূত্রে কে কনস্ট্যান্ট ছিল, চাপ কনস্ট্যান্ট ছিল। তো এই রেখাটাকে বলা হয় সমচাপীয় রেখা। এটাকে কি বলা হয়, সমচাপীয় রেখা, সমচাপীয় রেখা অথবা আইসোব্যারিক লাইন, আইসোব্যারিক লাইন লিখতে, আইসোব্যারিক লাইন লিখতে পারো, সমচাপীয় রেখা বা আইসোব্যারিক লাইন। তো দেখো এখানে ভি যদি বৃদ্ধি পাই টিও বাড়বে, ভিও যদি বাড়ে টিও বাড়বে, ভিও যদি বাড়ে টিও বাড়বে। তো এই জন্য আমার লেখচিত্রটা কেমন, মূল বিন্দুগামী বা সমচাপীয় রেখা বা আইসোব্যারিক লাইন। তো আমি যদি এই সমচাপীয় রেখা বরাবর, এই লাইনটা বরাবর, এখানে সমচাপীয় রেখা কি দ্বারা বুঝবা, আমি যদি এই লাইনটা বরাবর একটা ঢাল আঁকি, ঢালটা হচ্ছে এই যে এরকম একটা যদি ঢাল আঁকি, যার ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি, তাহলে ভি বাই টি হচ্ছে ঢাল। কারণ আমরা সবাই জানি ঢাল সমান কি, ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে ঢাল কত, এখানে আমার ঢাল হচ্ছে কত, ভি বাই টি। ঠিক আছে, এই ভি বাই টি কি রিপ্রেজেন্ট করবে, ভি বাই টি সমচাপীয় রেখাকে কি করবে, রিপ্রেজেন্ট করবে, মানে কনস্ট্যান্ট প্রেশার। এটা হচ্ছে কি, কনস্ট্যান্ট প্রেশার, প্রেশারটা কি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। এই রেখার মধ্যে ভি আর টি এর মান যাই হোক না কেন, পি এর মানটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাই এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আইসোব্যারিক গ্রাফ, গুড। আচ্ছা, তো সবাই লিখছো যে বুঝতে পারছো। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভি বনাম টি গ্রাফ, যে গ্রাফের ঢালটা, যে লেখটার ঢালটা কি নির্দেশ করে, আইসোব্যারিক কার্ভ বা সমচাপীয় রেখা নির্দেশ করে। ঢাল হচ্ছে কত, ভি বাই টি। তো ভি বাই টি যত বড় হবে তোমার কার্ভটা তত কি উপরে যেতে থাকবে। তো এই হচ্ছে আমার চার্লসের সূত্রের ক্ষেত্রে গ্রাফ। এখন আমি পরম তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটার জন্য আরেকটা গ্রাফ দেখাচ্ছি তোমাদেরকে। তো সবাই আরেকটা গ্রাফ লিখো। তো আরেকটা গ্রাফ দেখো, তোমাকে যদি বলা হয় পরম তাপমাত্রায়, কথাটা একটু ভালো করে শুনো, তোমাকে যদি বলা হয় পরম তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যে শূন্য হবে, পরম তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যে শূন্য হবে সেটা গ্রাফের মাধ্যমে দেখাও, তাহলে তুমি কিভাবে দেখাবা সেটা একটু দেখো। কিভাবে দেখাবা একটু দেখো। এখন আমি মনে মনে এখানে একটা লাইন টেনে নিব। এখানে আমি একটা লাইন টেনে নিলাম, আমি এখান থেকে শুরু করব। তো এখান থেকে দেখো আমার এদিকে এক্স অক্ষ বরাবর থাকবে তোমার তাপমাত্রা, আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আয়তন। তাহলে দেখো সবাই একটু কনসেন্ট্রেট দাও। তাহলে এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে হচ্ছে কত, টি কিসে আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। তো তোমরা চাইলে এগুলাকে তোমরা চাইলে কেলভিনেও লিখতে পারো, এদিকে তোমরা চাইলে নিচে কেলভিনেও লিখে রাখতে পারো। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে 273 কেলভিন। তো এটা হবে 373, 100 যোগ করে দাও, 373 কেলভিন।
473 কেলভিন, 573 কেলভিন, 673 কেলভিন। তাহলে আমি যদি এক্স অক্ষের নেগেটিভে যাই, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে এদিকে কত হবে? -100 ডিগ্রি সেন্টিগ্রেড, -200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হবে ধরো মনে মনে, আচ্ছা এটা হবে মনে মনে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, -200 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর হচ্ছে কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই একটু লিখে ফেলো। তাহলে এখন দেখো এইখানে আমি টি এর মানগুলো কিসে লিখছি? ক্যালভিনে লিখছি। তো যেখানে আমি ডিগ্রি সেন্টিগ্রেডে লিখে রাখছি তার নিচে তোমরা কি লিখতে পারো? ক্যালভিনেও মানগুলো লিখে রাখতে পারো। তো এখানের মধ্যে দেখো কত হবে? এখানের মধ্যে এখানে হচ্ছে 173, এখানে হচ্ছে শুধু 73, এখানে হচ্ছে 0 কেলভিন। সবাই একটু দ্রুত লিখে ফেলো, তীর চিহ্ন দিয়ে দিতে পারো চাইলে। এটা হচ্ছে আমাদের অক্ষ, ঠিক করে দাও। সবাই একটু লিখো। এখন আমি উপরে ওয়াই অক্ষ বরাবর কি নিব? ওয়াই অক্ষ বরাবর আমি আয়তন নিব। ধরো এটা হচ্ছে তোমার 100, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300, এটা হচ্ছে ধরো 400। এগুলো কি নিলাম? আয়তন নিলাম। এদিকে কি নিলাম আমি? এদিকে হচ্ছে আমি আয়তন নিলাম ভি, মিটার কিউব এককে। আমি মিটার কিউব এককে কি নিলাম? আয়তন নিলাম। সবাই একটু লিখো, দ্রুত লিখো। সবাই একটু দ্রুত লিখো। আমি মিটার কিউব এককে কি নিলাম? আয়তন নিলাম। অথবা তুমি চাইলে এমএলএও নিতে পারো, অথবা তুমি চাইলে কিসে নিতে পারো? এমএলএ নাও, এমএলএও নিতে পারো। তোমরা চাইলে এমএলএও নিতে পারো। তাহলে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে আমরা একটু আগে কি জেনেছি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন 0। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আয়তন 0 হয়, তাহলে এর চাইতে যদি আমি বড় টেম্পারেচার নিই, আমি যদি -273 থেকে বড় তাপমাত্রা নিই, তাহলে ওই ক্ষেত্রে আমার আয়তনটা 0 হওয়ার কোনো প্রশ্ন আসে না। তার মানে আমি ওই ক্ষেত্রে কী পাবো? আয়তন পাবো। ঠিক আছে? তো এখন দেখো, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার আয়তনটা কি 0 হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 273 কেলভিন তাপমাত্রায় আয়তনটা 0 হবে না। আয়তন 0 হবে শুধুমাত্র -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে আমি -273 ছাড়া বাকি সবগুলো টেম্পারেচারের জন্য কি পাবো? -273 ছাড়া -273 থেকে বড় সবগুলো টেম্পারেচারের জন্য কি পাবো? আয়তন পাবো। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ধরো আমার একটা আয়তন হচ্ছে এটা হচ্ছে আয়তন। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তো আয়তন 0 হবে না। আয়তন 0 হবে শুধু কোথায়? -273। 0 ডিগ্রিতে আয়তন 0 হবে না। তো আমি একটা আয়তন পেলাম ধরো এটা V1। ঠিক আছে? তো আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আরেকটা আয়তন পাইলাম ধরো মনে মনে, আরেকটা আয়তন পেলাম ধরো V2। এই যে এখানে আরেকটা আয়তন পেলাম, এটা ধরো V2। এরপর আমি আরও একটা আয়তন পেলাম ধরো V3। আমি 3টা আয়তন পেলাম। তো এটা V1 দাও, এটা V2 দাও, এটা হচ্ছে V3 দাও। দেখো আমি মানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছি আর কি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি একটা আয়তন পেলাম V1, আরেকটা আয়তন পেলাম V2, আরেকটা আয়তন পাইলাম কত? V3। মানে আমাদের আয়তনটা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা দেখো 0 হচ্ছে না। কিন্তু যদি আমি টেম্পারেচারটা ধীরে ধীরে যদি পিছন দিকে আনি, কমাই, 100তে আনি, তাহলে আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে? আস্তে আস্তে কমতে থাকবে। তো দেখো আমি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমিয়ে একদম -273 নিয়ে আসবো, তখন দেখো আমাদের আয়তনটা কত হয়ে যায়? তখন আমাদের আয়তনটা আসলে 0 হয়ে যাবে। ঠিক আছে? একটু দেখো সবাই, আয়তনটা আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই যে 0 হয়ে যাচ্ছে। আমি যখন কার্ভগুলোকে টেনে টেনে যখন পিছন দিকে আনবো, তখন আমি দেখতে পাচ্ছি আয়তনটা কি হয়ে যাচ্ছে? আয়তনটা 0 হয়ে যাচ্ছে। তো যখন আমাদের টেম্পারেচার দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখনও কিন্তু আমাদের আয়তন ছিল, আমাদের V1এও আয়তন ছিল, মানে 0 হয় নাই। V2তেও আয়তন ছিল,
V3-তেও কি ছিল, আয়তন ছিল। 100 ডিগ্রিতে তো আয়তন আছে, এখানে তো আয়তন থাকবে, এগুলোতে তো আয়তন অনেক বেশি। দেখো এখানে আয়তন আছে, কিন্তু আমাদের -100 তো দেখো এখানেও কিন্তু আমার আয়তন আছে, এখানেও আয়তন আছে, এখানেও আয়তন আছে। -200-তে যখন নিয়ে আসছি, টেম্পারেচারটা যখন আস্তে আস্তে আরও কমাচ্ছি, তখনও কিন্তু আমি সামান্য সামান্য আয়তন পাচ্ছি। যখন আমি একদম টেম্পারেচার কমিয়ে 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিনে যখন নিয়ে আসলাম, তখন আমার এই পয়েন্টে আয়তন কত? এই পয়েন্টে আমার আয়তন হচ্ছে 0। তো ওই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন 0 হয়ে যায়, ওটাকে আমি কি করলাম? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। সবাই এই যে সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। দেখো আমার টেম্পারেচার ছিল এদিকে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আয়তন। আমি আবার একটু বলতেছি, এক্স অক্ষ বরাবর ছিল টেম্পারেচার, ওয়াই অক্ষ বরাবর ছিল আয়তন। তো দেখো আমি যখন টেম্পারেচার যখন এদিকে বাড়াইছি, আমার আয়তনগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যখন আমি টেম্পারেচার 0 ডিগ্রিতে রাখছি, 0 ডিগ্রির জন্য আমি কিছু পরিমাণ আয়তন এখানে পাইছি। দেখো এখানে আমাদের আয়তনের মানগুলা কিন্তু শূন্য হয় নাই, এখানে আমাদের আয়তনের মানগুলা শূন্য হয় নাই। যখন আমি টেম্পারেচারকে আস্তে আস্তে কমিয়ে 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 273-এর কাছাকাছি নিয়ে আসলাম -273, তখন আমার আয়তনগুলো কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। তো এটাই ছিল আমাদের গ্রাফ। তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা, তো মোটামুটি সবাই লিখছো যে বুঝতে পারছি। তো এই ছিল আমাদের চার্লসের সূত্র আজকে, এটাই ছিল চার্লসের সূত্র। এখন আমরা আরেকটা সূত্র শিখব, যেটা হচ্ছে তোমার চাপের সূত্র, রেনল্ড চাপের সূত্র। আরেকটা কনসেপ্ট লিখো, রেনল্ড চাপের সূত্র। তো চার্লসের সূত্র তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে চার্লসের সূত্র যদি খুব ভালো করে বুঝে যাও, তাহলে চাপের সূত্রটা একদম সোজা। চার্লসের সূত্র যদি ভালো করে বুঝো, তাহলে চাপের সূত্রটা একদমই সোজা। চার্লসের সূত্র আর চাপের সূত্র প্রায় একই। চার্লসের সূত্রে আমার চাপটা কনস্ট্যান্ট ছিল, রেনল্ড চাপের সূত্রে কে কনস্ট্যান্ট থাকবে? আমার আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, বাকি সব কিছু একই। তাহলে লিখো রেনল্ড চাপের সূত্র। চাপের সূত্র লিখো, চাপের সূত্র। চাপের সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী রেনো। চাপের সূত্রটা কে দিছে? বিজ্ঞানী রেনো 1842 সালে। চাপের সূত্রের প্রবক্তাকে বিজ্ঞানী রেনো 1842 সালে। 1842 সাল। তো আমি দেরি না করে লিখে ফেলি। তাহলে চাপের সূত্রটা, চাপের সূত্রে সবসময় মনে রাখবা আয়তনটা স্থির থাকবে। তাহলে লেখো, স্থির আয়তনে, স্থির আয়তনে নির্দিষ্ট, একদম আগে যেটা চাপের চার্লসের সূত্র পড়ছিলাম, একদম হুবহু, কোনো ব্যাস কম নাই, শুধুমাত্র আয়তনটা ফিক্সড। এখানে টেম্পারেচার আর প্রেসার, তাপমাত্রা ও চাপ একটা সাপেক্ষে আরেকটা পরিবর্তিত হবে। তাহলে দেখো, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, চাপ দিয়ে ব্র্যাকেটের মধ্যে পি লিখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, বৃদ্ধির জন্য স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হতে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, মানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য। আমি এখানে লিখে দিচ্ছি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য, তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1/273 অংশকে বৃদ্ধি পায় বা পরিবর্তিত হয়।
বা পরিবর্তিত হয়। তাহলে সেম জিনিস, তুমি মনে করো 0°C তাপমাত্রায় একটা চাপ পাইছো, একটা গ্যাসের একটা চাপ পাইছো 0°C তাপমাত্রায়, চাপ হচ্ছে মনে করো P0। তো তুমি যখন 1°C করে বাড়াবা, বিজ্ঞানীরা বলতেছে ওই গ্যাস পাত্রের চাপটাও বৃদ্ধি পাবে। তুমি যখন টেম্পারেচার বাড়াবা, গ্যাস পাত্রের চাপটাও কি পাবে? বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি বাড়াও, গ্যাস পাত্রের চাপটা কতটুকু বৃদ্ধি পাবে? 1/273 অংশ। 2 ডিগ্রি বাড়ালে 2/273 অংশ। 3 ডিগ্রি বাড়ালে 3/273 অংশ। থিটা ডিগ্রি বাড়ালে θ/273 অংশ বৃদ্ধি পাবে। আদি চাপের θ/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে লেখো, মনে করি 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ সমান P0। এখন সুতরাং আমি যদি ওই গ্যাস পাত্রের তাপমাত্রা 1°C বৃদ্ধি করি, তাহলে চাপ বৃদ্ধি পাবে বলছি না? বিজ্ঞানীরা বলছে যে তুমি 0°C তাপমাত্রায় যা চাপ পাবা, তুমি যদি গ্যাস পাত্রের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াও, চাপটা আরেকটু বাড়বে। তুমি যদি আরেক ডিগ্রি বাড়াও, আরেকটু বাড়বে। কতটুকু বাড়বে? আদি চাপের 1/273 অংশ, মানে 0°C যা চাপ ছিল সেই চাপের 1/273 অংশ বাড়বে। তাহলে দেখো, 1°C তাপমাত্রায় চাপ বৃদ্ধি সমান P0 চাপ কখন ছিল? 0°C তাপমাত্রায়। তাহলে বলছে 0°C 1/273, তাহলে কি হবে? P0 কত? 1/273। এই যে 0°C তাপমাত্রায় চাপের 1/273 অংশ বৃদ্ধি পেল। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 1°C তাপমাত্রায় চাপটা এতটুকু বৃদ্ধি পেল। এবার আমি যদি 2°C তাপমাত্রায় চিন্তা করি, তাহলে কত হবে? P0 2/273। এবার আমি যদি θ°C তাপমাত্রায় চাপ বৃদ্ধিটা চিন্তা করি, θ°C তাপমাত্রায় চাপ বৃদ্ধি পাইছে কতটুকু? তাহলে P0 θ/273। P0 কত? θ/273। তাহলে 0°C তাপমাত্রায় কতটুকু চাপ বৃদ্ধি পেল? দেখো, 0°C তাপমাত্রায় চাপ বৃদ্ধি পেল এতটুকু। আমাদের আদি চাপ মানে প্রমাণ চাপ, যেটা 0°C তাপমাত্রায় আদি চাপ ছিল কতটুকু? P0। এই P0টা পরবর্তীতে θ°C তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে এতটুকু। তাহলে আমাদের টোটাল চাপ কত? আগে চাপ ছিল P0, θ°C তাপমাত্রায় চাপ বৃদ্ধি হয়েছে কতটুকু? P0 273, θ/273। তার টোটাল চাপ কত? P0 প্লাস P0 θ/273। তাহলে সুতরাং লিখো, আমি আশা করছি সবাই লিখে ফেলছো, আমি এটা একটু মুছতেছি। তাহলে লিখো, সুতরাং θ°C তাপমাত্রায় মোট চাপ, θ°C তাপমাত্রায় মোট চাপ, এটাকে P ধরলাম, P সমান আদি চাপ প্লাস বৃদ্ধিপ্রাপ্ত চাপ। তাহলে আদি চাপ কত ছিল? আদি চাপ হচ্ছে আমার P0। আদি চাপ হচ্ছে P0 প্লাস বৃদ্ধিপ্রাপ্ত চাপ। θ°C তাপমাত্রায় চাপটা কতটুকু বৃদ্ধি পাইছে? চাপ বৃদ্ধি কতটুকু? P0 θ/273। তাহলে P0 θ কত? 273। তাহলে আমি আশা করছি সবাই বুঝতে পারছো। এটা একটু মুছে দিচ্ছি। এখন দেখো, সমান P0 প্লাস P0 θ/273। সবাই লিখছো কিনা, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো সমান পি নট ইন্টু 273 পি নট প্লাস পি নট থিটা বাই কত 273। তো এখান থেকে তুমি যদি পি নট কমন নাও তাহলে 273 প্লাস থিটা বাই কত 273। তো দেয়ার ফোর পি সমান কত পি নট ইন্টু 273 প্লাস থিটা বাই 273, তাহলে পি ধরি, তাহলে দেখো পি নট টি বাই কত 273। তো যদি এখান থেকে আমি পি নট বাই 273 এই যে এই অংশটাকে যদি আমি ধ্রুবক ধরি পি নট বাই 273, পি নট বাই 273কে যদি আমি ধ্রুবক ধরি তাহলে আমরা পাচ্ছি পি সমানুপাতিক কত টি, যখন পি নট বাই 273 কি ধ্রুবক, পি নট বাই 273 কি ধ্রুবক। তো পি নট বাই 273 ধ্রুবক হলে আমরা দেখতে পাচ্ছি পি সমানুপাতিক কত টি, পি সমানুপাতিক টি, পি সমানুপাতিক কত টি। তো এখান থেকে আমি চার্লসের সূত্রকে আরেকভাবে এক্সপ্লেন করতে পারি, দেখো কি লিখতে পারি, দেখো অর্থাৎ এটা অবশ্যই স্থির আয়তনে, অর্থাৎ স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। তো তোমরা চাইলে যারা বড় সূত্রটা লিখতে পারবে না তারা চাইলে চাপের সূত্র বা রেনল্ডস চাপের সূত্রটাকে এভাবেও কি করতে পারো, এভাবেও ডিফাইন করতে পারো যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের, এই যে এই এই ইকুয়েশনটা অনুযায়ী যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি চাপ বাড়াও তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, তাপমাত্রা কমালে চাপ কমে যাবে, সমানুপাতিক। তো এই ছিল অবস্থা। তাহলে এখান থেকে আমি আরও একটা জিনিস লিখতে পারি যে পি সমান কে ইন্টু টি। তাহলে দেখো এখান থেকে আমি দেখতেছি পি বাই টি সমান কি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু সমান পি এন বাই টি এন সমান কনস্ট্যান্ট। তো চার্লসের সূত্রকে তুমি ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারো। এখন এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ওমর ফারুক মঞ্জিল লিখেছো ক্লাস শিডিউলটা একটু জানান। ক্লাস শিডিউলটা এমনিতে তোমরা সবাই ভোট দিয়েছিলে 10টায়, তো ক্লাস শিডিউলটা 10টায়, আজকের ক্লাসটা 9:30 হবে, সেটা আমি গ্রুপের মধ্যে পোস্ট করে তোমাদেরকে বলে দিয়েছি। তো আজকের ক্লাসটা একটু আধা ঘন্টা আগে শুরু করেছি, আমার কালকে একটা পরীক্ষা থাকায় তোমাদের আজকে আমি গ্রুপের মধ্যে আসলে বলে দিয়েছি যে আজকের ক্লাসটা একটু আধা ঘন্টা আগে শুরু হবে। তো আশা করি সবাই যারা যারা দেখছো একটু দেখো। যাদের ক্লাস মিস গেছে ওরা ক্লাস শেষে রেকর্ডেড ভার্সনটা একটু দেখে নিবা কাইন্ডলি। আর এমনিতে নর্মালি প্রত্যেকদিন ক্লাস শুরু হবে রাত 10টায়, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু আধা ঘন্টা আগে শুরু হয়েছে, আমি গ্রুপের মধ্যে পোস্ট করে এটা বলে দিয়েছিলাম। তো দেখো তাহলে এটা হচ্ছে অবস্থা, পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু সমান পি এন বাই টি এন সমান কে। এটাই হচ্ছে চার্লসের সূত্রের কি গাণিতিক ফরম্যাট বা ম্যাথমেটিক্যাল যেটা ফরম্যাট ওটা। তো এখন আমরা যদি গ্রাফটা একটু দেখতে চাই তো গ্রাফটা কোয়াইট ইজি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, পি নট বাই 273, এই পি নট বাই 273কে গ্যাসের চাপ প্রসারাঙ্ক, পি নট বাই 273কে কি বলা হয়, পি নট বাই 273কে গ্যাসের চাপ প্রসারাঙ্ক বলতে পারো, অথবা চাপ হ্রাস গুণাঙ্ক বলতে পারো, চাপ প্রসারাঙ্ক বা চাপ হ্রাস গুণাঙ্ক দুইটাই বলতে পারো চাইলে, ঠিক আছে? পি নট বাই 273কে গ্যাসের চাপ প্রসারাঙ্ক বা চাপ হ্রাস গুণাঙ্ক বলতে পারো, ঠিক আছে? তাহলে দেখো
এই ছিল আমাদের চার্লসের সূত্র বা চাপের সূত্র। এখন আমি যদি পি বনাম টি, চাপ বনাম তাপমাত্রার গ্রাফ যদি আঁকি, তাহলে গ্রাফটা কেমন হবে দেখো। পি বনাম টি গ্রাফ, পি বনাম টি গ্রাফ। তাহলে দেখো পি বনাম টি গ্রাফটা কেমন হবে। তুমি যদি এক্স অক্ষ বরাবর চাপ নাও, এক্স অক্ষ বরাবর যদি তুমি তাপমাত্রা দাও আর ওয়াই অক্ষ বরাবর যদি চাপ দাও, তাহলে এদিকে হচ্ছে তাপমাত্রা, এদিকে হচ্ছে চাপ। তাহলে আবার দেখো আমি একটু আগে দেখেছি যে পি সমানুপাতিক টি, তাহলে যেহেতু দুইটা চলক সমানুপাতিক, আগের কনসেপ্ট অনুযায়ী আমার কি হবে, গ্রাফটা হবে মূল বিন্দুগামী। তাহলে আমাদের গ্রাফটা হবে কয়েকটি এরকম, অর্থাৎ চাপ বাড়লে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি চাপ বাড়লে কি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে। তাহলে আমাদের লাইনটা হবে এরকম, মূল বিন্দুগামী রেখা। ঠিক আছে, তো এই মূল বিন্দুগামী রেখাটা দেখো, এই মূল বিন্দুগামী রেখাটা অ্যানালাইসিস করলে আমরা দেখতেছি যদি আমি তাপমাত্রা বাড়াই চাপও বাড়তেছে, তাপমাত্রা যত বাড়াচ্ছি চাপও তত বাড়তেছে। ঠিক আছে, তাপমাত্রা যত বাড়াচ্ছি চাপও তত বাড়তেছে। তো দেখো এই রেখাটাই হচ্ছে আমাদের পি বনাম টি গ্রাফ। এখন এই রেখাটার ঢাল কেমন হবে দেখো। দেখো আমি যদি এখানে একটা যদি ঢাল আঁকি, এই রেখাটা যদি ঢাল আঁকি, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে টি, তো এখানে আমার ঢাল হচ্ছে কত, ট্যান টিটা, ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি, পি বাই টি হচ্ছে ঢাল। তো এই ঢালটা আসলে যা নির্দেশ করে সেটা হচ্ছে, এই ঢালটা নির্দেশ করে এই গ্রাফটা আসলে কোন ধরনের গ্রাফ। এখানে স্থির আয়তন ছিল না, তো এই ঢালটা নির্দেশ করে স্থির আয়তনে সম আয়তনীয় রেখা। ঠিক আছে, এই ঢালটা কি, এই রেখাটার নাম কি, এই রেখাটার নাম হচ্ছে সম আয়তনীয় রেখা, সম আয়তনীয় রেখা, সম আয়তনীয় রেখা, বা এটাকে বলতে পারবে আইসোখরিক লাইন, আইসোখরিক লাইন বা সম আয়তনীয় রেখা বা আইসোখরিক লাইন, আইসোখরিক লাইন মানে সম আয়তনীয় রেখা। যে রেখাটার মধ্যে তোমার আয়তনটা কি থাকবে, আয়তনটা ফিক্সড থাকবে, টেম্পারেচার আর প্রেসার যেভাবেই চেঞ্জ হোক না কেন আয়তনটা কি থাকবে, ফিক্সড থাকবে। এই জন্য এই রেখাটাকে বলা হয় আইসোখরিক লাইন বা সম আয়তনীয় রেখা। তো এই আইসোখরিক লাইন বা সম আয়তনীয় রেখার ঢালটাই নির্দেশ করে তোমার কি, আয়তনটা কি থাকবে, ফিক্সড থাকবে। তোমার ঢালের মান যত বাড়বে আয়তন, এই কার্ভটা তত কি হবে, খাড়া হবে। ঠিক আছে, ঢালের মান পি বাই টি যদি 1 হয় তাহলে কার্ভটা যদি এরকম হয়, ঢালের মান যদি 2 হয় কার্ভটা আরও এরকম হবে, আরও বাড়বে। ঠিক আছে, মানে ঢালের মান যত বাড়বে তোমার রেখাটা তত কি হবে, খাড়া হবে। তো এই লাইনটা ছিল তোমার আইসোখরিক কার্ভ বা সম আয়তনীয় লেখো। তো এটা সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানো। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকে আমরা মোটামুটি চাপের সূত্র আর চার্লসের সূত্রটা দেখে ফেললাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে নেক্সট ক্লাসে আমরা আদর্শ গ্যাসের প্রমাণ ইকুয়েশন দেখব, পিভি সমান এনআরটি ইকুয়েশনটা দেখব, আরও অনেক ধরনের জিনিসপাতি দেখব। তো আজকের ক্লাসটা এতটুকুই থাক, তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি সবাইকে।